লাস্টে আমরা দেখছিলাম হলো ডিসক্রিট কনভলিউশন। আচ্ছা, জেড ট্রান্সফর্মের জন্য ডিসক্রিট কনভলিউশন আমাদের ধরি একটা ডিসক্রিট সিগন্যাল টাইম ডোমেইনে যদি এরকম হয় যে yn আউটপুট ইকুয়াল টু xn কনভলিউশন hn, yn ইকুয়াল টু xn কনভলিউশন hn, তাহলে জেড ডোমেইনে কি হবে yz xz ইনটু hz। টাইম ডোমেইনে যদি এখানে থাকে হলো কনভলিউশন, তাহলে জেড ডোমেইনে ইনটু হয়ে যাবে, গুণ হয়ে যাবে xz ইনটু hz। ঠিক আছে, এটা প্রমাণ দেখছিলাম আমরা, আপাতত প্রমাণ আর দরকার নেই। তাহলে আমরা ডিসক্রিট কনভলিউশন থেকে আজকে দেখবো হলো কনসেপ্ট অফ ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি, এগুলো হয়তো ভাই জিজ্ঞেস করতে পারি, যদিও বইয়ের কোথাও লেখা নাই যে ট্রান্সফার ফাংশন মানে কি, এখানে লেখা নাই। ঠিক আছে, এটা বুঝতে হবে। ট্রান্সফার ফাংশন হলো আমাদের hz ট্রান্সফার ফাংশন, ঠিক আছে, yz বাই xz, অর্থাৎ আউটপুট বাই ইনপুট, এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন। আউটপুট বাই ইনপুট এটার আরেকটা নাম আছে, কি বলা হয় এটাকে? এফিসিয়েন্সি। ঠিক আছে, এমনি আমাদের ইলেকট্রিক্যাল মেশিন ইঞ্জিন এগুলোর জন্য হলো আউটপুট বাই ইনপুট এফিসিয়েন্সি। ঠিক আছে, আর এখানে হলো আউটপুট বাই ইনপুট হলো আমাদের ট্রান্সফার ফাংশন, অর্থাৎ ইনপুট থেকে কি পরিমাণ আউটপুটে ট্রান্সফার হয়। ইনপুট থেকে কি পরিমাণ আউটপুটে ট্রান্সফার হয় সেটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন। যেমন এইটা আমাদের একটা সিস্টেম, yn ইকুয়াল টু a0 xn a1 xn মাইনাস 1, ঠিক আছে, b1 yn মাইনাস 1। এটা আমাদের একটা সিস্টেম যেখানে ফিডব্যাক আছে, ঠিক আছে, ফিডব্যাক ওয়ালা সিস্টেম, yn মাইনাস 1 ফিডব্যাক, yn মাইনাস 2 ফিডব্যাক। ঠিক আছে, এই সিস্টেমে ফিডব্যাক আছে, আমাদের এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে জেড ট্রান্সফর্ম করব। ঠিক আছে, জেড ট্রান্সফর্ম করি, yn কে জেড ট্রান্সফর্ম করলে কি আসবে, yz। সবাই মিউট করো। কথা বলার দরকার হলে এবার আবার আনমিউট করে নিও। yn কে জেড ট্রান্সফর্ম করলে কি হয়, yz। আচ্ছা, a0 xn, তাহলে a0 হলো কনস্ট্যান্ট, xn কে জেড ট্রান্সফর্ম করলে কি আসবে, a0 xz। a1 xn মাইনাস 1, এখানে একটা ডিলে আছে, a1 তো a1 ই থাকবে, আর ডিলে থাকলে কি আসবে, xn মাইনাস 1 z টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু xz, a2 xn মাইনাস 2। এখানে হলো ডাবল ডিলে, তাই না, 2 ইউনিট ডিলে, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 2 হবে, z টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু xz। সিমিলারলি yn মাইনাস 1, ঠিক আছে, z টু দি পাওয়ার মাইনাস 1 yz, yn মাইনাস 2 z টু দি পাওয়ার মাইনাস 2 yz। ঠিক আছে, ওকে, এগুলো হলো আমাদের জেড ট্রান্সফর্ম করলাম দুই দিকে। এরপরে আমরা যদি এইদিকে yz টাকে কমন নেই, তাহলে কি আসবে, yz যদি কমন নেই 1, এটা এদিক মাইনাস হয়ে যাবে, মাইনাস b1 z মাইনাস z ইনভার্স 1, এটা ওইদিক গেলে মাইনাস হবে, মাইনাস b2 z ইনভার্স 2। আচ্ছা, এইদিকে xz যদি কমন নেই তাহলে কি আসবে আমাদের, a0 প্লাস a1 z ইনভার্স 1 প্লাস a2 z ইনভার্স 2। ঠিক আছে, এখানে yz এখানে hz কমন নিলাম, তাহলে yz বাই xz হলো আমাদের ট্রান্সফার ফাংশন hz, আউটপুট বাই ইনপুট, yz বাই xz। তাহলে কি আসবে, yz বাই xz yz বাই xz। ঠিক আছে, তাহলে উপরে আসবে হলো এটা a0, এটা ভাগ এইটা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন hz। তাহলে এভাবে আমরা ডিসক্রিট টাইম সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন বের করতে পারি, এটা আমাদের ট্রান্সফার ফাংশন।
ট্রান্সফার ফাংশন থেকে আমরা একটা সিস্টেম সম্পর্কে জানতে পারি, সিস্টেমটা কিরকম, সিস্টেমের বিহেভিয়ার কি, ঠিক আছে। দিস ইজ আওয়ার ট্রান্সফার ফাংশন। এরপরে হলো উল্টা, ঠিক আছে, ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এটা সিস্টেমের, তাহলে আমাদের এটা ডিফারেন্স ইকুয়েশন বের করতে হবে। এটা আমরা আগের দিন শেষ করছিলাম। তাহলে যেহেতু আমাদের ইনভার্স ফোরিয়ার ইনভার্স জেড ট্রান্সফর্ম বা জেড ট্রান্সফর্ম করতে ফর্মুলাতে আমাদের জেড ইনভার্স হলে সুবিধা হয়, তাই না? এই জন্য আমরা কি করবো, এটাকে জেড ইনভার্স আকারে আনবো। তাহলে আমাদের যেহেতু ম্যাক্সিমাম হলো জেড স্কোয়ার, আমরা উপরে নিচেকে জেড স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি, দুই দিকেই জেড স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে কি থাকবে 5 জেড ইনভার্স 1 প্লাস 2 জেড ইনভার্স 2, নিচে জেড ইনভার্স দিয়ে ভাগ করলে কি আসবে 1 প্লাস 3 জেড ইনভার্স 1 প্লাস 2 জেড ইনভার্স 2, এরকম আসবে, ঠিক আছে। এরপর আমরা আড়াআড়ি গুণ করি, yz ইন্টু 1 yz প্লাস 3 জেড ইনভার্স 1 ইন্টু yz, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে এরকম পাইলাম। তাহলে আমরা ট্রান্সফার ফাংশনটা থেকে জেড ইনভার্স 1 দিয়ে উপর নিচে ভাগ করে গুণ করে এরকম পাইলাম, ঠিক আছে। সিস্টেমটা এরকম। আমাদের বের করতে বলতে ডিফারেন্স ইকুয়েশন, তাই না? তাহলে আমরা এটাকে কি করব, ইনভার্স জেড ট্রান্সফর্ম করব, ঠিক আছে। আগের বার করছি জেড ট্রান্সফর্ম, এবার তো জেড ট্রান্সফর্ম আছে, ডিফারেন্স ইকুয়েশনে আসতে হলে আমাদের ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করি, yz কে ইনভার্স করলে কি হবে yn, ঠিক আছে। জেড ইনভার্স 1 yz, এটাকে ইনভার্স করলে কি হবে yn মাইনাস 1, আচ্ছা তো কনস্ট্যান্ট। বুঝতে পারছো কিভাবে আসলো? yn মাইনাস 1 কে জেড ট্রান্সফর্ম করলে হয় হলো জেড ইনভার্স 1 yz, তাহলে yz জেড ইনভার্স 1, এটাকে ইনভার্স জেড করলে কি আসবে yn মাইনাস 1, ঠিক আছে। এরপর দেখো জেড ইনভার্স 2 yz ইনভার্স করলে কি হবে yn মাইনাস 2, তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমাদের ডিফারেন্স ইকুয়েশন, এটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশন, আর এটা আমাদের ডিফারেন্স ইকুয়েশন। yn ইকুয়াল টু যদি রাখি তাহলে এরকম, ঠিক আছে, এই ফর্মে রাখলাম, এটা আমাদের ফাইনাল জেড ট্রান্সফর্ম। এখানে yn আমাদের ইন আউটপুট, xn ইনপুট। এটা একটু কঠিন অঙ্ক, আমরা এটা আপাতত বাদ দেই। এখানে হলো আমাদের আরওসি, ঠিক আছে, আরওসি এবং পোল এন্ড জিরো বের করা হয়েছে, ঠিক আছে। আরওসি কি, আরওসি হলো রিজিয়ন অফ কনভার্জেন্স, অর্থাৎ যেই রিজিয়নে আমাদের জেড ট্রান্সফর্ম ভ্যালিড বা জেড ট্রান্সফর্ম কনভার্জ করে, এটাকে বলা হয় আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স, বা যে রিজিয়নে জেড ট্রান্সফর্মের ভ্যালুটা ফাইনাইট হয় সেটা হলো আরওসি, ঠিক আছে। আমরা এরকম একটা সিস্টেম ছিল, ঠিক আছে, এরকম একটা সিস্টেম, এটাকে আমরা জেড ট্রান্সফর্ম করে yz বার করছি, ঠিক আছে। yzটা আমাদের এরকম আসছে z বাই জেড ইনভার্স z বাই জেড মাইনাস আলফা, আর আরওসি কি বার হয়েছে আমাদের z লেস দেন আলফা। আমরা জানি যদি এই ফর্মে হয় আর জেড ট্রান্সফর্ম z বাই জেড ইনভার্স 1 z বাই জেড ইনভার্স আলফা, তাই না? তাহলে আরওসি কি হবে, এই ফর্মের জন্য আরওসি হবে হলো z লেস দেন আলফা, এটা আমাদের আরওসি। তাহলে এই রেঞ্জে আমাদের জেড ট্রান্সফর্ম কনভার্জ করে, রিজিয়ন অফ কনভার্জেন্স বা জেড ট্রান্সফর্ম ফাইনাইট থাকে, দিস ইজ আওয়ার আরওসি। এবার আমরা এটার আরওসি বের করব এবং পোল এন্ড জিরো বের করব। এইটার পোল কত বলো দেখি, এই yz এর পোল কত? পোল কাকে বলে, জিরো জিরো কাকে বলে, এগুলো আসতে পারে ভাই ভাই। পোল কাকে বলে আর জিরো কাকে বলে? স্যার একটু বলে দেন, বলে দিলে ভালো হবে। বলে দিলে তো ভালো হয়, কে পারবা? পোল জিরো খুব কমন জিনিস।
পোল কোনটা জিরো কোনটা? পোল হলো যার জন্য আমাদের এই ইকুয়েশনটা, ঠিক আছে, আউটপুট ওয়াই জেড ইনফিনিটি, এটা হলো পোল। ইনফিনিটি কখন হবে? নিচেরটা জিরো হইলে। তাহলে পোল হবে কখন? যখন জেড এর যে ভ্যালুর জন্য জেড মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, নিচে জিরো হইলে কিন্তু ওয়াই জেড ইনফিনিটি হবে। তাহলে পোল হলো আমাদের জেড ইকুয়াল টু আলফা। একটাই পোল জেড মাইনাস আলফা ইকুয়াল টু জিরো বা জেড ইকুয়াল টু আলফা। তাহলে আমাদের পোল একটা আছে আলফাতে। এরপর হলো জিরো। জিরো কোনটা? জিরো হলো যার জন্য ওয়াই জেড ইকুয়াল টু জিরো, যেটা যে ভ্যালুর জন্য ওয়াই জেডটা জিরো, সেটা হলো জিরো। তাহলে ওয়াই জেড জিরো কখন হবে? নমিনেটর, ঠিক আছে, নিউমেরেটর বা লব, এটা যখন জিরো হবে তখন ওয়াই জেড জিরো, তাই না? তাহলে জেড ইকুয়াল টু জিরো। জেড ইকুয়াল টু জিরো হলো আমাদের জিরো, জেড ইকুয়াল টু জিরো জিরো। আর পোল হলো জেড ইকুয়াল টু আলফা, ঠিক আছে। জি স্যার, ঠিক ধরো আছে। আমাদের এরকম একটা ইকুয়েশন, জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস জেড প্লাস ফোর ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস থ্রি। বলো দেখি এখানে আমাদের জিরো কত কত হবে? জিরো, জিরো কত এখানে আমাদের? জেড এর যে ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ইকুয়াল টু জিরো, সেটা হলো জিরো। জেড এর কোন কোন ভ্যালুর জন্য আমাদের এটা জিরো হবে? ধরি এটা আমাদের ওয়াই জেড। হ্যাঁ, আরেকবার বলো। জেড ইকুয়াল টু 1 এর জন্য স্যার, আর আর হচ্ছে -4। 1 এন্ড -4, ঠিক আছে। জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু ওয়ান। ওয়ানের জন্য এটা একটা জিরো হয়ে যাবে পুরো ইকুয়েশন, এটা আমাদের জিরো। এটা হলো জেড ইকুয়াল টু -4, -4 এর জন্য পুরোটা জিরো হবে। আর পোল পোল হবে স্যার -1 আর হচ্ছে +3, মানে -1 আর 3। -1 আর +3, 3, ঠিক আছে। -1 এর জন্য পুরোটা ইনফিনিটি হয়ে যাবে বা নিচেরটা জিরো হবে, আবার 3 এর জন্য পুরোটা ইনফিনিটি হবে। তাহলে এগুলো হলো আমাদের পোল। তাহলে এবার আমরা আরওসি আঁকবো এবং পোল জিরো লোকেশন বের করব। এখানে আমাদের জিরো ছিল হলো জিরোতে, জেড ইকুয়াল টু জিরো, আর পোল ছিল আলফাতে, একটাতে আলফা, ঠিক আছে। আর আরওসি কি পাইছি আমরা? আরওসি পাইছি হলো জেড গ্রেটার লেস দেন আলফা, এটা হলো আমাদের আরওসি। তাহলে আমরা ফার্স্টে পোল জিরো গুলো আঁকি। তাহলে আমাদের ফার্স্টে এটা আঁকি, ওয়াই এক্সিসে নিব ইমাজিনারি অফ জেড, এটা আমাদের জেড ডোমেইন। আর এক্স এক্সিসে নিবে হলো রিয়াল অফ জেড। মানে পোল একটা আছে হলো ইনফিনিটিতে, তাই না, আলফাতে। এটা ধরি আমাদের আলফা, এটা আমাদের আলফা, আলফাতে একটা পোল আছে। পোলটা আমরা ক্রস দিয়ে দেখাই, জিরো দেখাবো গোল দিয়ে। আর জিরো একটা আছে জিরোতে, এটা জিরো, জিরোতে একটা পোল। আরওসি কি? জেড লেস দেন আলফা। তাহলে আমরা আলফা থেকে ছোট হইলে সেটা হলো আরওসি, ওই রিজিয়নে আমাদের জেড ট্রান্সফর্ম ভ্যালিড। তাহলে আলফা থেকে আমরা রেডিয়াস করে একটা সার্কেল আঁকি, আলফা রেডিয়াসের সার্কেল, ঠিক আছে। তাহলে জেড লেস দেন আলফা, তাহলে এই সার্কেলের ভিতরের যে অংশগুলা, ঠিক আছে, এই অংশটা হলো আমাদের আরওসি, জেড ট্রান্সফর্ম ভ্যালিড। বুঝতে পারছো সবাই? সার্কেলের ভিতরের যে ডট ডট অংশ, এটা আমাদের আরওসি। আর জিরো আছে একটা জিরোতে, পোল আছে আলফাতে। ডিসক্রিট কনভলিউশন, ঠিক আছে, আমাদের ডিসক্রিট কনভলিউশন বের করতে হবে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের কনভলিউশনের ফর্মুলা আছে, তাই না? কঠিন একটা ফর্মুলা আছে, xn ইনটু জেড টু দি পাওয়ার -n, এটা সাম করতে হবে, তাই না? ঝামেলা কনভলিউশনটা করা। এখানে আমরা
সেই ডিসক্রিট কনভলিউশনটা করব একটু সহজ উপায়ে। সরাসরি কনভলিউশনের ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমরা এটাকে জেড ট্রান্সফর্ম করব ফার্স্টে। জেড ট্রান্সফর্ম করে সেটাকে আমরা গুণ করব, এরপর আবার ইনভার্স করলে আমাদের ডিসক্রিট কনভলিউশন বের হয়ে যাবে। বিষয়টা হলো এরকম, যেমন এটা হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে, ডিসক্রিট কনভলিউশনে yn ইকুয়াল টু xn কনভলিউশন hn। এটাকে জেড এ নিয়ে গেলে কি হয়, yz xz ইনটু hz। এখন আমাদের ধরে xn দেওয়া আছে, কোনো একটা সিগন্যাল দেওয়া আছে, আবার hn ও দেওয়া আছে, এই দুইটার কনভলিউশন করতে হবে। এখন আমরা কনভলিউশনের ফর্মুলা দিয়ে এটাকে কনভলিউশন করতে পারি সরাসরি, ঠিক আছে, যে ফর্মুলা আছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক কঠিন। সহজ উপায় হলো আমাদের জন্য, আমরা এটাকে জেড ট্রান্সফর্মে নিয়ে যাব। আচ্ছা, yn কে জেড ট্রান্সফর্ম করলে হবে yz, xn কে xz, hn কে করলে hz। তাহলে যেখানে ডিসক্রিট ডোমেইনে যেটা কনভলিউশন হবে, জেড ডোমেইনে এটা হবে হলো ইনটু। তাহলে জেড ট্রান্সফর্ম করে আমরা এটাকে ইনটু আকারে নিয়ে আসবো, তাই না? xn কে আমরা ফার্স্ট জেড ট্রান্সফর্ম করে xz পেয়ে গেলাম, hz পেয়ে গেলাম, দুটাকে আমরা গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাব yz। আমাদের বলছে হলো xn আর hn কে কনভলিউশন করে yn বের করতে, বাট আমরা বের করলাম হলো yz। বলো দেখি yz থেকে এখন yn কেমনে পাবো? কি করতে হবে yz থেকে yn আনতে? ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে। ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তাহলে yz কে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করে yn পেয়ে যাব। এভাবে আমরা সরাসরি কনভলিউশন ফর্মুলা না করে একটু ঘুরায়ে জেড ট্রান্সফর্ম করব, এরপরে ইনভার্স জেড ট্রান্সফর্ম করলেই আমরা আবার yn পেয়ে যাব। এটা আমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে দেখো এখানে বলা হচ্ছে আমাদের যে কনভলিউশনটা কমপ্লিট দ্য কনভলিউশন, কনভলিউশন করে yn বের করো। xn দেওয়া আছে, x1n দেওয়া আছে, x2n দেওয়া আছে। x1n কনভলিউশন x2n করে yn বের করতে বলা হয়েছে। আমরা কি করব, x1n থেকে x1z বের করব, x2n থেকে x2z বের করব। এরপর এটা কনভলিউশন, কিন্তু z ডোমেইন হবে হলো গুণ, দুটাকে আমরা গুণ করব, গুণ করলে আমরা পাবো yz, ইনভার্স z করে পাবো yn। x1n দেখো কি এরকম 1 - 2 1, ঠিক আছে, একটা স্যাম্পল। x2n কি দেওয়া আছে, তার ভ্যালু হলো 1 0 থেকে 5 পর্যন্ত, আর বাকি সময় তার ভ্যালু হলো 0। এখন এটা হলো 1 - 2 1, মানে 0 তে 1, -2 এ 0 তে 1, 1 এ -2, 2 তে 1, এটা হলো 0 থেকে 5 পর্যন্ত 1, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x2n 0 থেকে 5 পর্যন্ত 1, তাহলে 6টা 1 0 থেকে 5, 1 1 1 1 1 1, ঠিক আছে, 6টা 1, এটা আমাদের x2n। তাহলে x1n আর x2n আমরা দুইটা সিকোয়েন্স এখান থেকে পেয়ে গেলাম, দুইটাকে আমরা যদি কনভলিউশন করি আমাদের বের হবে yn, বা আমরা কনভলিউশন করব না সরাসরি, আমরা এটাকে জেড ট্রান্সফর্ম করব। তাহলে yn কি হবে, x1n কনভলিউশন x2n। জেড ডোমেইনে কি হবে, yz x1z ইনটু x2z। তাহলে আমাদের x1z বের করব, x2z বের করব, ঠিক আছে। x1n হলো 1 - 2 1, x1n হলো 1 - 2 1, x1z কি হবে, আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হলো 1 ইনটু 0, তো তাহলে আমাদের 1 এর জন্য হবে হলো 1 ইনটু z টু দি পাওয়ার -0, 0 তে হলো 1, 1 এ হলো -2, তাহলে -2 z টু দি পাওয়ার -1 হলো 1, তাহলে +1 z টু দি পাওয়ার -2। এটা হলো আমাদের জেড ট্রান্সফার। সবাই মিউট করো।
ঠিক আছে, এভাবে আমরা জেড ট্রান্সফর্ম করে x1z পেতে পারি। কিভাবে আসলো? আসলে যেটা আসছে জেড ট্রান্সফর্মের ফর্মুলা থেকে, এই যে xn z টু দি পাওয়ার মাইনাস n, xn z টু দি পাওয়ার মাইনাস n, তাই না? এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু এটা বের হয়ে যাচ্ছে, xn z টু দি পাওয়ার মাইনাস n। আমরা 1 মিনিট একটু ব্রেক নেই। xn z টু দি পাওয়ার মাইনাস n আমাদের ফর্মুলা, xn z টু দি পাওয়ার মাইনাস n। ওকে, দেখো এখানে আমাদের xn এর মধ্যে কি কি আছে? xn এর ভ্যালু ফার্স্টে 1, তাহলে আমরা xn ইকুয়াল টু 1 নিব। z টু দি পাওয়ার মাইনাস n, n কত? 0, z টু দি পাওয়ার মাইনাস 0 প্লাস xn z টু, এরপর xn কি? মাইনাস 2, xn হবে মাইনাস 2, z টু দি পাওয়ার মাইনাস n, n হলো 1, z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস xn হলো 1, z টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের xz। বুঝতে পারছো সবাই? কথা কি বোঝা গেছে? স্যার x2 টা আবার একটু বের করেন, কোন বলেন। x2? মানে x2z, x1 তো 1 minus 2 z ইনভার্স 1, হ্যাঁ হ্যাঁ, এরপরে সে x2z বের করছে। x2z, ঠিক আছে, x2z এবার বের করবো আমরা। তাহলে একই ফর্মুলা আমাদের, xn z টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আমাদের কি আছে? 0 থেকে 5 পর্যন্ত 1। তাহলে আমরা ফার্স্টে কি হবে? আমাদের xn এর ভ্যালু হলো 0 থেকে 5 পর্যন্ত 1, তাহলে ফার্স্টে 1, ফার্স্টে কি 1 কার জন্য? 0 এর জন্য, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 0 প্লাস xn কত? 1, z টু দি পাওয়ার মাইনাস 1, আচ্ছা, প্লাস এরপরে কত? এরপরও ভ্যালু 1, z টু দি পাওয়ার মাইনাস 2, z টু মাইনাস 3 আপ টু z টু দি পাওয়ার মাইনাস 5। প্রত্যেকবার 1 আর z টু দি পাওয়ার মাইনাস 0 থেকে z টু দি পাওয়ার মাইনাস 5, এটা আমাদের x টু z। ঠিক আছে, তাহলে আমাদের x টু z বের হয়ে গেল। এবার আমরা কি করব? x1z ইনটু x টু z, এটা হলো আমাদের yz। এই দুইটাকে আমরা গুণ করে দিব, গুণ করে বের হবে হলো yz। ঠিক আছে, এটা তাহলে গুণ করলে হবে হলো yz। তাহলে এটার সাথে এটাকে তোমরা গুণ করবা, ঠিক আছে? x1z ইনটু x টু z, দুইটাকে গুণ করলে এটা আসবে। তোমরা যদি গুণ করো, ফার্স্টে এটার সাথে এটা গুণ, তাই না? 1 এর সাথে পুরোটা গুণ, এরপর এটার সাথে পুরোটা গুণ, এরপর দেখা যাবে যে কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাবে যে ইনভার্স টু যে প্লাস মাইনাস কাটাকাটি চলে যাচ্ছে, এরকম আসবে আমাদের। ঠিক আছে, তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দিব তখন এগুলো তো এক লাইনে করা আছে, তোমাদের অ্যাসাইনমেন্টে এই অঙ্কটা যদি দিব আর কি, এটা একটু ভেঙে ভেঙে করতে হবে। ঠিক আছে, এটাকে গুণ করে এটা আস্তে আস্তে দেখাইতে হবে আমাদের, তাহলে আমাদের yz বের হয়ে গেল। আমাদের চাইছে কি? চাইছে হলো yn, yz কে ইনভার্স z ট্রান্সফর্ম করলে আসবে হলো yn। তাহলে আমরা ইনভার্স z ট্রান্সফর্ম করি, 1 মাইনাস z ইনভার্স 1, তাহলে ফার্স্টে 1 কার জন্য? 1 ইনটু z টু দি পাওয়ার 0 এর জন্য, মাইনাস 0, তাই না? z টু দি মাইনাস 0, 0 তে হলো তার ভ্যালু 1, তাহলে n 0 তে তার ভ্যালু 1, z টু দি পাওয়ার মাইনাস 1 এর পরেরটা, তাই না? তার মানে হলো z টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? n ইকুয়াল টু 1, ভ্যালু কত? মাইনাস 1, তাহলে n 1 এ তার ভ্যালু মাইনাস 1। z টু দি পাওয়ার মাইনাস 2 থেকে z টু দি মাইনাস 5 নাই, তাহলে n 2 3 4 5 এতটুকুতে আমাদের 0, কারণ এগুলোর টার্ম নাই, অর্থাৎ 0 আছে, তাই না? আমাদের এরকম আছে 0 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 2, 0, তাহলে 2 তে হলো 0, 0 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 3, 3 তে হলো 0, তাহলে আমাদের 5 পর্যন্ত 0। এইবার হলো 6,
জেড টু দি পাওয়ার -6, এখানে আমার ভ্যালু কত -1, 6 এ হলো তার ভ্যালু -1। জেড টু দি পাওয়ার -7, 7 এ কত +1, ঠিক আছে। এটা হলো আমাদের yn, আমরা yz কে ইনভার্স জেড করে yn পেয়ে গেছি। বুঝতে পারছো? স্যার যদি ওইরকমই না দেওয়া থাকে তাহলে বুঝবো এটা 0 আছে নাকি। হ্যাঁ, আমরা জিরো থেকে জিরোর সাথে যে কোনো কিছু গুণ দিতে পারি। জেড টু দি পাওয়ার -1, এরপর আমরা ধরে নিচ্ছি একটা জেড টু দি পাওয়ার -2 এর টার্ম আছে ইনটু 0, জিরোর সাথে এটা গুণ করলে কি 0 হচ্ছে, তাই না? তো এখানে 0 আছে, একটা সমস্যা নেই, অর্থাৎ 2 তে তার ভ্যালু হলো 0। তাহলে এটা আমাদের কনভলিউশন হয়ে গেল, অর্থাৎ আমরা x1n আর x2n এতে কনভলিউশন করে অ্যাকচুয়ালি বের করলাম yn। সরাসরি করাটা কঠিন, এজন্য আমরা ফার্স্টে দুটাকে জেড ট্রান্সফর্ম করছি, x1z x2z। এখন এই দুটাকে কনভলিউশন করা মানে হলো জেড এর গুণ করা, যেটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করা তো কঠিন কিছু না, আমরা এটাকে গুণ করে এরকম পেয়ে গেলাম। এবার ইনভার্স জেড ট্রান্সফর্ম করলেই আমরা yn পেয়ে যাব, এটা আমাদের yn। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার আমাদের সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ঠিক আছে, আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে সিস্টেম, এইটার আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। যেমন এই পুরোটা একটা আমাদের সিস্টেম, সিস্টেমে ইনপুট xn আউটপুট yn, এরপরে এখানে একটা ডিলে হচ্ছে, xn yn থেকে আমরা একটা ফিডব্যাক নিচ্ছি, ডিলে করে a দিয়ে গুণ করতেছি, ঠিক আছে, a yn, এটা আবার এখানে সাম হচ্ছে, এখানে একটা ফিডব্যাক আছে, xn এর সাথে ফিডব্যাক সাম হচ্ছে এখানে। আমাদের এই সিস্টেমটার জন্য ট্রান্সফার ফাংশন বের করতে হবে। প্রথমে আমরা সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশনটা লিখি, xn এর সাথে এটা যোগ হচ্ছে, yn কে আমরা ডিলে করলাম একবার, ডিলে করলে এখানে কি আসবে yn-1, এরপর এর সাথে একটা a গুণ দিচ্ছি, a ইনটু yn-1, xn এর সাথে a ইনটু yn-1 যোগ, তাহলে xn প্লাস a ইনটু yn-1 ইকুয়াল টু হলো আমাদের yn। এটা হলো আমাদের সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন। বুঝতে পারছো? ওকে, জি স্যার। এবার আমাদের বার করতে হবে কি hz ট্রান্সফার ফাংশন। তাহলে আমরা এটাকে ফার্স্টে z ট্রান্সফর্ম করি, yn কে z ট্রান্সফর্ম করলে কি আসে yz, xn কে z ট্রান্সফর্ম করলে কি আসে hz, a ইনটু yn-1, এটাকে z ট্রান্সফর্ম করলে কি আসে a ইনটু z টু দি পাওয়ার -1 yz। তাহলে আমাদের এটা হলো আমাদের z ট্রান্সফর্ম করা হয়ে গেল। এবার আমাদের yz বা xz হলো আমাদের hz, তাহলে yz কমন নেই, এদিক চলে আসলে কি আসবে 1 মাইনাস a z ইনভার্স 1, এখানে থাকবে xz, তাহলে yz বাই xz কি হবে 1/1 মাইনাস a z ইনভার্স 1। এটা হলো yz বাই xz কি আমাদের hz ট্রান্সফার ফাংশন, আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন hz। স্যার আবার একটু বলেন, বুঝে নেই এখানে মান yz এবং xz এর মান কিভাবে বের করবে। yz এর মান তো পুরোটাই, এটা আমি বলবো না, এটা তোমরা করবা, ঠিক আছে, এই যে এখানে করবা, এখান থেকে এটাকে সলভ করবা, yz কমন নিবা, কমন নিলে কি আসবে 1 মাইনাস এই যে z ইনভার্স 1, ওই দিক থাকবে xz, ভাগ করে, ঠিক আছে, ভাগ করে নিলেই এটা আসবে, একদম সহজ জিনিস। yz বাই xz আউটপুট বা ইনপুট হলো আমাদের ট্রান্সফার ফাংশন।
এটাই হলো আমাদের সিস্টেমের একটা ইম্পর্টেন্ট সিস্টেমটা কি এটা আমরা বের করতে পারি ট্রান্সফার ফাংশন থেকে ইনপুট আউটপুট রিলেশনশিপ কি পরিমাণ ইনপুট থেকে আউটপুটে ট্রান্সফার হচ্ছে এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন ঠিক আছে তাহলে ডিসক্রিট ডোমেইনে এটা ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম জেড ডোমেইনে কি হবে এক্স এনটা হয়ে যাবে এক্স জেড ওয়াই এনটা হয়ে যাবে ওয়াই জেড এটাকে টি ডিলে করলাম এখানে জেড ডোমেইনে এটা হলো আমাদের জেড ইনভার্স 1 এখানে টি ছিল ডিলে জেড ডোমেইনে হবে জেড ইনভার্স 1 ঠিক আছে এটা এই থাকবে তো জেড ডোমেইনে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের ওয়াই জেড ঠিক আছে এখানে একটা ডিলে হচ্ছে যে জেড ইনভার্স 1 ডিলে হচ্ছে তাহলে আমরা এখানে পাবো হলো yz ইনটু z ইনভার্স 1 এরপর এটা a গুণ হচ্ছে a ইনটু z ইনভার্স 1 yz xz প্লাস a ইনটু z ইনভার্স 1 yz ইকুয়াল টু yz এখান থেকে আমরা আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে পারি ঠিক আছে ক্লিয়ার স্যার ওখানে তো ডিলে হয়েছে তো -1 হওয়ার কথা ছিল না না ওখানে ডিলেটা -1 হবে না -1টা হয় হলো ডিসক্রিট ডোমেইনে ঠিক আছে আর জেড ডোমেইনে হবে হলো জেড ইনভার্স 1 ডিসক্রিট ডোমেইনে এখানে একটা ডিলে হয়েছে টি yn হয়ে গেছে হলো yn -1 আর জেড ডোমেইনে হলো ডিলে হলো জেড একটা জেড ডিলে জেড ইনভার্স 1 ডিলে হয়ে গেলে আমাদের হবে হলো yz ইনটু জেড ইনভার্স 1 ডিলে -1টা হয় হলো ডিসক্রিট ডোমেইনে ডিফারেন্স ইকুয়েশন আর জেড ডোমেইনে একটা জেড ইনভার্স 1 দিয়ে গুণ হবে ঠিক আছে এটা এইভাবে বোঝা যায় যে এখানে yn -1 তাই না এটাকে আমরা যদি জেড ট্রান্সফর্ম করি কি আসবে yz ইনটু z টু দি পাওয়ার -1 এটা আমাদের জেড ডোমেইনে ট্রান্সফার ফাংশন এটা ডিসক্রিট ডোমেইনে এটা আমাদের ট্রান্সফার ফাংশন ঠিক আছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা অঙ্ক করে যেটা বের করলাম অঙ্ক করে ট্রান্সফার ফাংশন যে বের করছি এটা কিন্তু আসলে আমাদের অঙ্ক না করে আমরা বের করতে পারি ঠিক আছে সরাসরি আমরা একবারে বের করতে পারি ছবিটা দেখে সার্কিটের মাধ্যমেই বের করা যাবে সরাসরি এই যে ব্লক ডায়াগ্রাম থেকে এটা বের করতে পারি ঠিক আছে যেমন এখানে যদি আমাদের ট্রান্সফার ফাংশনে -az ইনভার্স 1 থাকে নিচে যদি z ইনভার্স -az ইনভার্স 1 থাকে তাহলে আমাদের ফিডব্যাকে a গুণ হবে ঠিক আছে উল্টা হবে a গুণ হবে ঠিক আছে আর এখানে যদি আমাদের xz থাকে আবারও বলি ফার্স্টে হলো আমাদের এখানে যদি yz থাকে নিচে একটা 1 হবে প্রথম কথা এরপরে হলো এখানে আমাদের যে z ইনভার্স 1 আছে ঠিক আছে এটা হবে এখানে যদি একটা প্লাস a থাকে ট্রান্সফার ফাংশনে একটা -a আসবে ঠিক আছে এটা হলো নিচের জন্য এবার হলো উপরেরটা নিউমারেটর যদি ইনপুট থাকে xz এখানে একটা 1 হবে ঠিক আছে আর এখানে ধরি আমাদের এটার সাথে একটা z ইনভার্স 1 আছে এবং একটা a দিয়ে গুণ করা আছে এদিকে এবার ধরি b দিয়ে গুণ করা আছে তাহলে এখানে যদি b থাকে এখানে প্লাস b হবে প্লাস b z ইনভার্স 1 অর্থাৎ xz এর সাথে b থাকলে প্লাস b হবে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে আর yz এর সাথে ফিডব্যাকে যদি এখানে প্লাস a থাকে এখানে -a হবে এইভাবে আমরা একবারে এখান থেকে এটা বের করতে পারি অথবা আমরা ধাপে ধাপেও এই একই জিনিস বের করতে পারি
এভাবে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি। ঠিক আছে, বেসিক জেড ট্রান্সফর্মের কিছু ফর্মুলা এগুলো আমরা অলরেডি অঙ্ক করে দেখে আসছি। যেমন ডেল্টা এন কে জেড ট্রান্সফর্ম করলে আসে হলো 1, আর হচ্ছে কি অল জেড, প্রত্যেকটা জেডের জন্য এটা ভ্যালিড। ইউএন সবার আগে আমরা এই অঙ্কটা করছি, ইউনিট স্টেপ কে জেড ট্রান্সফর্ম করলে আসলে এরকম 1/1 মাইনাস জেড ইনভার্স 1। তাহলে এটার জেড ট্রান্সফর্ম কি 1/1 মাইনাস জেড ইনভার্স 1, আর হচ্ছে হলো জেড ইনভার্স 1 লেস দেন 1 বা 1/z লেস দেন 1 অথবা z গ্রেটার দেন 1, আর হচ্ছে হলো z গ্রেটার দেন 1। পরীক্ষায় এরকম আসতে পারে যে এরকম যে ট্রান্সফর্ম দেওয়া আছে আমি একটা দিলাম এভাবে 1/1 মাইনাস সামথিং, তোমাকে বললাম আরওসি বের করো, তুমি এক কথায় মুখে মুখে আরওসি বের করতে পারবা জেড ইনভার্স 1 লেস দেন 1। ধরো আমাদের যে ট্রান্সফর্মটা এরকম 1/1 মাইনাস a, আরওসি কি হবে, সরি এরকম তো হবে না, 1/1 মাইনাস ধরো z 1/1 মাইনাস z, তাহলে আরওসি হলো z লেস দেন 1। সরাসরি বের হয়ে যাবে আরওসি z লেস দেন 1। এবার দেখো a টু দি পাওয়ার n un, ঠিক আছে, এটাকে z ট্রান্সফর্ম করলে আসে এরকম, এইটার আরওসি কি হবে 1/1 মাইনাস a z ইনভার্স 1, আরওসি কি হবে a z ইনভার্স 1 লেস দেন 1 অথবা a বাই z লেস দেন 1। a বাই z 1 এর থেকে ছোট হতে হবে, তাহলে কিন্তু আমাদের z টাকে a থেকে বড় হইতে হবে, তাই না? ধরি a ইকুয়াল টু 1 z ইকুয়াল টু 2, তাহলে কি দাঁড়ায় হাফ, হাফ কিন্তু 1 এর থেকে ছোট, অর্থাৎ z টা কিন্তু এর থেকে বড় হইতে হবে, তাহলে আমরা বলবো z গ্রেটার দেন a, এটা আমাদের আরওসি। ঠিক আছে, z গ্রেটার দেন a। এগুলো আমাদের বেসিক জেড ট্রান্সফর্ম, পরে এগুলো দরকার নেই। জেড ট্রান্সফর্ম প্রপার্টিজ এগুলো আমরা দেখে আসছি। xn বড় হাতের হবে না, সাধারণত আমরা ডিসক্রিট টাইমে ছোট হাতের করি। xn কে ট্রান্সফর্ম করলে হবে xz, xn প্লাস by লিনিয়ার, না xn লিনিয়ারিটি মেনে চলে, xz প্লাস byz, xn মাইনাস k ডিলে আছে, এখানে আসবে হলো ডিলে থাকলে z টু দি পাওয়ার মাইনাস k ইনটু xz, a টু দি পাওয়ার n xn ট্রান্সফর্ম করলে আসবে হলো x অফ z বাই a, ডিসক্রিট কনভলিউশন xn কনভলিউশন yn, যে ট্রান্সফর্ম করলে আসবে হলো xz ইনটু yz, nxn, ঠিক আছে, এটাকে z ট্রান্সফর্ম করলে মাইনাস z ডিফারেন্সিয়েশন অফ xz। এগুলা কয়েকটা মাথা রাখলেই হবে, সহজগুলা, এগুলো আমাদের জেড ট্রান্সফর্মের প্রপার্টি। একটা হলো জেড ট্রান্সফর্ম বের করার সময় পাওয়ার সিরিজ ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের পাওয়ার সিরিজের ফর্মুলা, যেমন আমাদের ধরে একটা সিরিজটা এরকম আছে 1 প্লাস জেড ইনভার্স 1 জেড ইনভার্স 2 জেড টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1। এখানে যদি nটা ইনফিনিটি হয়, যদি n টেন্ডস টু ইনফিনিটি, সিরিজটা কিরকম দাঁড়ায় 1 প্লাস জেড ইনভার্স 1 প্লাস জেড ইনভার্স 2, ঠিক আছে, n হলো ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর কি, জেড টু দি পাওয়ার ইনফিনিটি চলতেছে। এটার সাম কি হবে এই পাওয়ার সিরিজটা, এটা সাম হবে হলো এইটা 1/1 মাইনাস কমন ফ্যাক্টর জেড ইনভার্স 1, 1/1 মাইনাস কমন ফ্যাক্টর হলো জেড ইনভার্স 1, এটা হবে আমাদের এই সিরিজটার সাম। এটাও ভাইবে আসতে পারে, এরকম আমি একটা সিরিজ দিয়ে দিলাম তোমাকে, বললাম এটার এই সামটা, এটা সাম বের করো, এটা আমরা একবারই করতে পারি 1/1 মাইনাস কমন ফ্যাক্টর, যে কোনো দুইটাকে ভাগ করলে যেটা আসে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে জেড ইনভার্স 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে জেড ইনভার্স 1, 1/1 মাইনাস কমন ফ্যাক্টর, এটা হলো আমাদের এই সিরিজটার যোগফল যখন n হলো ইনফিনিটি। আর যদি n ইনফিনিটি না হয় a টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, তাহলে এই সিরিজটার যোগফল কি হবে
আচ্ছা নিচে আসবে হলো ওইটার মতোই 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 1 1 মাইনাস মানে কমন ফ্যাক্টর জেড ইনভার্স 1 কে 1 দিয়ে ভাগ করলে কি হয় জেড ইনভার্স 1 মাইনাস 2 কে মাইনাস 1 ভাগ করলে কি হয় এটা এটা আমাদের কমন ফ্যাক্টর ইনফিনিটি পর্যন্ত থাকলে উপরে হয় 1 ইনফিনিটি না হইলে কি হয় 1 মাইনাস এখানে কি ছিল জেড টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1 এখানে আসবে হলো জেড টু দি পাওয়ার মাইনাস এক যোগ হবে মাইনাস এন মাইনাস 1 প্লাস 1 অর্থাৎ জেড টু দি পাওয়ার মাইনাস এন 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস কমন ফ্যাক্টর জেড টু দি পাওয়ার মাইনাস 1 এটা হলো আমাদের এই পাওয়ার সিরিজটার যোগফল এটাও আমাদের ভাই ভাই অথবা দিতে পারি আমরা চিন্তা করো এরকম যদি হয় 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 জেড টু দি পাওয়ার মাইনাস 4 এভাবে চলতেছে তবে জেড টু দি পাওয়ার প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 2 এরকম একটা পাওয়ার সিরিজ পেয়ে গেলাম আমরা জেড টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 2 তাহলে এই পাওয়ার সিরিজটার সামেশন কি হবে কে করতে পারবে এটা এইটা একটা পাওয়ার সিরিজ আর নিচে হবে 1 মাইনাস জেড ইনভার্স 2 1 মাইনাস জেড ইনভার্স 2 উপরে কি হবে 1 মাইনাস জেড ইনভার্স জেড ইনভার্স জেড ইনভার্স এ মাইনাস এ এন মাইনাস 2 প্লাস 2 না n মাইনাস 2 প্লাস 1 যা থাকবে 1 যোগ করবা অর্থাৎ 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 এটা হবে আমাদের সাম আর যদি এখানে আমাদের চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত এইটার সাম কি হবে n হলো ইনফিনিটি ঠিক আছে এই ফর্মুলা দিয়ে স্যার ইনফিনিটি যদি থাকে তাহলে তো স্যার এখানে শুধু n - 1 n এর মান যদি স্যার ইনফিনিটি থাকে তাহলে স্যার শুধু মাইনাস হবে না স্যার কি হবে 1 বাই 1 মাইনাস 1 মাইনাস জেড ইনভার্স 2 কমন ফ্যাক্টর হলো জেড ইনভার্স 2 এইটাকে এটাতে ভাগ করলে আসবে জেড ইনভার্স 2 আবার এইটাকে এটাতে ভাগ করলে আসবে জেড ইনভার্স 2 যে কোনো দুইটাকে ভাগ করলে এটা আসবে এটা হলো আমাদের এই সিরিজটার সাম ঠিক আছে পাওয়ার সিরিজ এবার হলো আমাদের ইনভার্স জেড ট্রান্সফর্ম পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম বের করতে পারি ঠিক আছে যেমন xz আমাদের জেড ট্রান্সফর্ম ইনভার্স করলে আসবে হলো xn একটা অঙ্ক দেওয়া আছে আমাদের এটা xn বের করতে হবে আচ্ছা তাহলে দেখো আমাদের xz টা কি এরকম এই আকারে z ইনভার্স 1 বাই এইটা ঠিক আছে তাহলে এইটা আমাদের কিন্তু a বাই b ভাগ গুণ ভাগ ভাগ আকারে আছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা গুণ আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে মানে যোগ আকারে আনতে হবে তাই না তাহলে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারি যেমন আমাদের যদি এরকম থাকে কি রে a বাই b প্লাস c প্লাস d তাই না
আমরা কিন্তু এটাকে আর যোগ আকারে আনতে পারবো না, ফর্মুলা ফেলতে পারবো না, কিন্তু যদি এটাকে আমি এ আকারে নিয়ে আসতে পারি, যে এটাকে এ আকারে নিয়ে আসলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস ডি, এটাকে কিন্তু আমি আলাদা করতে পারবো। ফার্স্টে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ, সরি এক্স বাই এ প্লাস বি সি প্লাস ডি প্লাস ওয়াই বাই এইটা প্লাস জেড বাই এইটা, তাই না? আমরা এটাকে কিন্তু এভাবে যোগ আকারে আনতে পারবো, এটাকে আলাদা করতে পারবো। তাহলে এইটাকে এই আকারে নিয়ে আসা, এটাকে বলা হয় হলো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। বাংলায় জানি কি বলে, আংশিক ভগ্নাংশ। বাংলায় বলা হয় হলো আর আংশিক ভগ্নাংশ। যেমন এরকম যদি হয়, আমাদের যদি এ আকারে থাকে, যেমন এক্স প্লাস 2/4, এটা আমাদের জন্য সহজ, তাই না? এটা কি হবে, এক্স বাই 4 প্লাস হাফ, ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকে এক্স বাই এক্স প্লাস 4, এটাকে কিন্তু আমি আর এইভাবে এই আকারে নিয়ে আসতে পারবো না, দুইটা টার্ম যোগ আকারে আনতে পারবো না, তখন এইটাকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে আনতে হবে। তাহলে আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিয়ে আসবো। তাহলে যেহেতু এটা আমাদের জেড ইনভার্স আকারে আছে, তাহলে আমরা উপর নিচে জেড স্কোয়ার দিয়ে গুণ করবো, যেহেতু সবচেয়ে ইয়ে হলো জেড -2, তাহলে আমরা উপর নিচে দুই দিকে জেড স্কোয়ার দিয়ে গুণ দিতে পারি। এখানে জেড স্কোয়ার, এখানেও গুণ দিলে কি আসবে আমাদের, জেড ইনভার্স 1 ইন্টু জেড স্কোয়ার জেড, এটাকে গুণ দিলে কি আসবে, জেড স্কোয়ার এত ইন্টু জেড এত ইন্টু এটা এটা এটা, গুণ করলে এই আকারে আসবে। নিচেরটা আমরা মিডল টার্ম করতে পারি, বা ক্যালকুলেটর দিয়েও এটা আমরা করে ফেলতে পারি, সলভ করতে পারি। মিডল টার্ম করলে আসবে হলো জেড মাইনাস 0.75 জেড প্লাস 0.5, এই দাঁড়াইলো আমাদের ইকুয়েশন জেড বাই এইটা। এইটাকে আমরা প্লাস আকারে আনা আমাদের জন্য অনেক কঠিন, ঠিক আছে? তাহলে আমরা জেড কমন নেই, কমন নিলে কি আসবে 1/এইটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে দুই ভাগ করি, ধরি এ বাই এইটা প্লাস বি বাই এইটা, ঠিক আছে? তাহলে আমাদের এটাকে আমরা যোগ আকারে নিয়ে আসলাম, ঠিক আছে? দুটো কনস্ট্যান্ট নিয়ে আসলাম এ এন্ড বি, তাহলে আমাদের এ আর বি এর দুটো ভ্যালু লাগবে, এ আর বি এর দুটো ভ্যালু লাগবে, অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, যার জন্য এটা স্যাটিসফাই করবে। তাহলে এটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে পারি। এরকম ছিল আমাদের এ বাই জেড মাইনাস 0.75 ইন্টু জেড প্লাস 0.5 ইকুয়াল টু কি দাঁড়াইছে আমাদের, এ বাই জেড মাইনাস 0.75 প্লাস বি বাই জেড প্লাস 0.5। আচ্ছা, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন এটাকে করার অঙ্কন নিয়ম আছে, ঠিক আছে? এটা কঠিন কিছু না, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে আমি আর আলোচনা করলাম না, দেখলেই পারবা। পার্শিয়াল ফ্র্যাকশন একবারে যে ট্রিকল এটা ওদিকে গুণ করতে হয়, একবার এইটাকে টানকে 0 করতে হয় তাহলে বি পাবা, আরেকবার এইটাকে 0 করতে হয় তাহলে এ পাবা, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন করে এ আসছে 4/5, বি আসছে -4/5, আমাদের ইকুয়েশনটা এক্স এর দাঁড়াইলো এই আকারে, ঠিক আছে? এবার আমরা এটাকে কিন্তু এক্স জেডটাকে খুব ইজিলি ইনভার্স জেড করে এক্স এন নিয়ে আসতে পারি, ঠিক আছে? ইনভার্স জেড ট্রান্সফর্ম করে এক্স এন আনতে পারি। 4/5 কমন নিলাম, জেড বাই জেড মাইনাস 0.75, ফর্মুলা কি আমাদের, ফর্মুলার টেবিলে দেখে আসি, জেড বাই জেড মাইনাস এ, এইটা আসবে a to the power n un 1/1 মাইনাস a যে জেড ইনভার্স 1, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে এটা ইকুয়াল টু হবে হলো জেড
জেড বাই জেড মাইনাস এ টু দি পাওয়ার এন ইউএন কে ট্রান্সফর্ম করলে আসে জেড বাই জেড মাইনাস এ, আর জেড বাই জেড মাইনাস এ কে ইনভার্স করলে আসবে হলো এ টু দি পাওয়ার এন ইউএন। তাহলে জেড বাই জেড মাইনাস এ, যে মাইনাস এ ওই দিকে আসবে হলো এ টু দি পাওয়ার এন ইন্টু ইউএন। এখানেও একই জিনিস আসবে এ টু দি পাওয়ার এন ইউএন ইনভার্স জেড করলে। তাহলে এখানে আমাদের ছিল হলো 4/5 জেড বাই জেড মাইনাস 0.75। তাহলে এটাকে ইনভার্স জেড করলে আসবে হলো এ টু দি পাওয়ার এন ইন্টু ইউএন, 0.75 টু দি পাওয়ার এন ইন্টু ইউএন, জেড বাই জেড প্লাস 0.5। তাহলে এটাকে ইনভার্স করলে কি আসবে মাইনাস 0.5 টু দি পাওয়ার এন ইউএন। এটা হলো আমাদের এক্সএন। এভাবে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে পারি পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে। পাওয়ার সিরিজ, রেসিডিউ সিরিজ এগুলো আমরা দেখবো না। এই যে পোল জিরো ডেসক্রিপশন, ঠিক আছে, আমরা অলরেডি দেখছি পোল জিরো কাকে বলে সিস্টেমের। যেমন একটা সিস্টেম ট্রান্সফার ফাংশন এইচ জেড ইকুয়াল টু ওয়াই জেড বাই এক্স জেড, ঠিক আছে, এই আকারে আছে। এটাকে আমরা সলিউশন করে এরকম লিখতে পারি এ নট ইন্টু জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস জেড টু আপ টু জেড মাইনাস জেড এম, আর পোল হলো জেড মাইনাস পি ওয়ান জেড মাইনাস পি টু আপ টু জেড মাইনাস পি এল, এই আকারে লিখতে পারি। এখান থেকে আমরা আমাদের পোল এন্ড জিরো বের করতে পারবো। পোল হলো যার জন্য এইটা পুরোটা ইনফিনিটি, জিরো হলো যার জন্য এটা জিরো। তাহলে আমাদের পোল এন্ড জিরো কি হবে? তাহলে আমাদের জিরো কি হবে? জেড ওয়ান জেড টু আপ টু জেড এম, এগুলো হলো আমাদের পোল, সরি জিরো। বুঝতে পারছো? যার আমার কথা কি শোনা যাচ্ছে? যার জন্য এইটা ইকুয়াল টু জিরো, তাই না? অর্থাৎ জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জেড ওয়ান, এটা আমাদের একটা জিরো। আবার জেড মাইনাস জেড টু ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জেড টু, তাই না? তাহলে জেড ইকুয়াল টু জেড ওয়ান জেড টু, শোনা যাচ্ছে? এই সবগুলো হলো আমাদের জিরো। তাহলে জেড ওয়ান জেড টু জেড এম এগুলো জিরো। পোল হলো যার জন্য এটা ইনফিনিটি, বা এই টার্মটা ডিনোমিনেটর জিরো। তাহলে পোল গুলা কি কি? P1, ঠিক আছে, P2 আপ টু PL, দিস ইজ আওয়ার পোল জিরো। দেখো আমরা কিন্তু যে কোনো সিস্টেমের খুব ইজিলি পোল জিরো বের করতে পারি। পোল গুলা কি থাকে? আমাদের ক্রস থাকে, আর জিরো গুলা থাকে হলো গোল দেওয়া। তাহলে এখানে আমাদের জিরো কত বলো দেখি? জিরো আছে একটা, এই গোল। তাহলে আমাদের জিরো কত? কত আমাদের জিরো বলো দেখি? এই যে একটাই জিরো, মাইনাস ওয়ান এর জিরো কত? মাইনাস ওয়ান, তাই না? একটাই জিরো আছে মাইনাস ওয়ান এর। আর পোল হলো আমাদের তিনটা, ঠিক আছে, এইটা একটা পোল, এটা রিয়েল পোল, এটার ভ্যালু হলো 0.75। তাহলে পোল এক নম্বরে হলো আমাদের 0.75। আচ্ছা, এরপরে আরেকটা পোল হলো এইটা, ধরে নেই এটা হলো 0.5, এটা 0.5, তাই না? তাহলে 0.5 প্লাস জে 0.5। আরেকটা পোল হলো এইটা, এইটা কত হবে বলো দেখি? এই পোলটা কত হবে? স্যার 0.5 মাইনাস জে অফ 0.5, 0.5 মাইনাস জে 0.5। আমাদের তিনটা পোল আছে এই সিস্টেমে, একটা আছে জিরো।
এরকম ভাইবে আসতে পারে, আমি ছবি দিয়ে দিলাম, বললাম এখানে জিরো কয়টা জিরো বের করে দেখাও, যেখানে যেখানে গোল আছে সেখানে জিরো, যেখানে যে ক্রস আছে সেখানে গোল দেওয়া আছে। 0.5 প্লাস মাইনাস যে 0.5 এন্ড 0.75 তিনটা আমাদের পোল, একটাই জিরো আছে জেড ইকুয়াল টু -1। আমরা পোল জিরোর লোকেশন থেকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং স্ট্যাবিলিটি বের করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা স্ট্যাবিলিটি বের করতে পারি? কন্ট্রোল সিস্টেম আমরা দেখছিলাম এই জিনিসটা। কন্ট্রোল সিস্টেমে আমরা দেখছিলাম যে যখন আমাদের পোলগুলা লেফট হ্যান্ড সাইডে পড়ে তখন আমাদের সিস্টেম স্টেবল হয়। স্যার এখানে হলো যখন পোলগুলা ইউনিট সার্কেলের মধ্যে থাকে তখন সিস্টেম স্টেবল হয়। এটা হলো আমাদের সিস্টেম স্টেবল হওয়ার শর্ত। বুঝতে পারছো সবাই কখন স্টেবল হয়? আবারও বলি, ফর এ স্টেবল সিস্টেম স্টেবল হওয়ার জন্য সকল পোলকে মাস্ট লাই ইনসাইড ইউনিট সার্কেল, সকল পোলকে ইউনিট সার্কেলের মধ্যে থাকতে হয়, তাহলে সিস্টেম হবে স্টেবল। প্রত্যেকটা পোলকে থাকতে হবে হলো ইউনিট সার্কেলের মধ্যে, জিরো ভিতরে থাকুক বাইরে থাকুক স্টেবিলিটির কোনো সম্পর্ক নাই, কিন্তু পোলকে অবশ্যই ইউনিট সার্কেলের ভিতরে থাকতে হবে। যেমন দেখো পোল জিরো ডায়াগ্রাম থেকে এই যে 1 এ যে সার্কেলটা হয়েছে এটা আমাদের ইউনিট সার্কেল, এই তিনটা হলো আমাদের পোল। এখন বলো দেখি এই সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল? বলো সিস্টেম কি সিস্টেম স্টেবল স্যার, স্টেবল। সিস্টেম স্টেবল স্যার। কারণটা কি স্টেবল কেন? কেমনে বুঝলা তুমি? কোনগুলো কোথায় আছে? এই ইয়ার সার্কেলের ভিতরে আছে স্যার। ভিতরে আছে, যেহেতু সার্কেলের ভিতরে আছে সিস্টেম স্টেবল। এভাবে আমরা পোল জিরো ডায়াগ্রাম এঁকে স্টেবিলিটি বের করতে পারি। আবার আমরা ইজিলি পোল জিরো ডায়াগ্রাম থেকে ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলতে পারি। এখানে আমাদের জিরো কয়টা আছে? দুইটা, তাই না? এই একটা এই একটা, দুইটা জিরো। বলো দেখি জিরো গুলোর ভ্যালু কত? এটা কত? এখানে ভ্যালু হলো 1, তাই না? ইউনিট সার্কেল, তাহলে এটা হলো আমাদের J1, এটা হলো এটাও ইমাজিনারি সার্কেলের উপরে, এখানে ভ্যালু 1, তাহলে এটা হলো আমাদের -J1। পোল আছে দুইটা, এইটা একটা এটা একটা, এটা কত? আগের মতোই 0.5 প্লাস J 0.5, এটা হলো 0.5 মাইনাস J 0.5। ট্রান্সফার ফাংশনটা কিরকম দাঁড়াবে আমাদের? কোন একটা কনস্ট্যান্ট আসবে কে, উপরে লিখবো জেড গুলা, তাই না? তাহলে জিরো গুলা জেড মাইনাস একটা জিরো হলো J1 আর একটা জিরো হলো -J1, তাহলে জেড প্লাস J1 মাইনাস। পোল কি কি আছে? 0.5 প্লাস 0.5, তাহলে একটা আসবে হলো আমাদের তাহলে -0.5 -0.5 -0.5 মাইনাস J 0.5, এই যে এটা আসবে। আরেকটা কি আছে? 0.5 মাইনাস J 0.5, জেড মাইনাস ওটাকে যদি নিয়ে আসি -0.5 প্লাস J 0.5, এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন। এটাকে যদি আমি গুণ ভাগে নিয়ে যাই তাহলে এরকম পাবো, এটা ভাঙানো যাবে। a মাইনাস বি a প্লাস বি কি হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখান থেকে আসবে।
তাহলে আমরা পোল জিরো ডায়াগ্রাম থেকে ট্রান্সফার ফাংশনও বের করতে পারি বা ট্রান্সফার ফাংশন থেকে পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে পারি। এখান থেকে আমাদের পোল জিরো প্লট স্যার সমস্যা হইতেছে, হ্যাঁ বুঝি না কথা স্যার বোঝা যায় না। শেষ করে দেন স্যার, হ্যাঁ শেষ নেটে করে দেবো, সমস্যা করতেছে স্যার। শেষ করে দেবো, এটাই আমাদের শেষ অঙ্ক। আচ্ছা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে ঠিক আছে, জেড বাই জেড মাইনাস এ। স্যার অনেক লোড হয়ে যেতেছে স্যার। আচ্ছা তাহলে আমাদের জিরো আছে একটাই, জেড ইকুয়াল টু জিরো। পোলও আছে একটা, জেড ইকুয়াল টু এ। তাহলে এতে একটা পোল, জেড ইকুয়াল টু এতে একটা পোল, জেড ইকুয়াল টু জিরোতে একটা জিরো। এটা আমাদের পোল জিরো ডায়াগ্রাম। আচ্ছা তাহলে তাহলে আমরা দেখলাম পোল জিরো ডায়াগ্রাম এবং কিভাবে আমরা সেখান থেকে স্টেবিলিটি বের করতে পারি, ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমাদের সিলেবাস এখানেই শেষ। এবার একটু আমরা আলোচনা করি আমাদের ভাইবা নিয়ে, ঠিক আছে, ভাইবা নিয়ে কি দিয়ে আমরা এটা করব, ভাইবা দিয়ে করব। আলোচনা করি, আমরা কোত্থেকে শুরু করছিলাম বলো দেখি, সিস্টেমটা মনে হয় শেষ করছিলাম তাই না, এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে, এলটিডি সিস্টেম নাকি 40 নম্বর, 2 নম্বর থেকে 40 নম্বর পেজ, ঠিক আছে, এলটিডি সিস্টেম, যেমন ডিলে অ্যাডভান্স, ঠিক আছে, মাইনাস থাকলে ডিলে, প্লাস থাকলে অ্যাডভান্স, ঠিক আছে, ডিলে হইলে ডান দিকে শিফট করে, অ্যাডভান্স হইলে বাম দিকে শিফট করে। এইগুলো থেকে আসলে ওরকম আমাদের ভাই ভাই জিজ্ঞেস করার মতো তেমন কিছু নাই তাই না, এভাবে আসছে, থিওরি হলে কোশ্চেন করা যেত। এখান থেকে এই যে ফর্মুলাটা লাগবে আমাদের কনভলিউশন, ঠিক আছে, কনভলিউশন কি, ঠিক আছে, কনভলিউশন হলো যে এই ফর্মুলা xn কনভলিউশন yn, তাই না, xn ইনটু yn মাইনাস k সাম করলে এটা হলো আমাদের কনভলিউশন। একটার উপরে আরেকটাকে, একটা সিগন্যালের উপর একটা সিগন্যালকে শিফট স্থাপন করে বিভিন্ন রেঞ্জের জন্য স্থাপন করে যে অংশটা পাবো, এরিয়া পাবো, এটাই হলো আমাদের কনভলিউশন। ইম্পালস রেসপন্স কাকে বলে, ঠিক আছে, এটা আমরা জানি, ইম্পালস রেসপন্স, এফআইআর, আইআইআর, এগুলো আমরা মনে হয় মিডের আগে পড়ে আসছি নাকি। ইম্পালস রেসপন্স কাকে বলে, যখন আমরা ইনপুটের বদলে একটা ইম্পালস সিগন্যাল বসাই তাহলে যে আউটপুট পাবো সেটা হলো আমাদের ইম্পালস রেসপন্স। এখান থেকে একটা ইম্পর্টেন্ট টার্ম বলছিলাম আমি, পরে আবারও আসবে, যে আমি যদি কোনো একটা ইনপুটকে তার ইম্পালস রেসপন্স দিয়ে কনভলিউশন করি তাহলে আমাদের আউটপুট আসে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এখান থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ এটা যদি হয় ইনপুট xn, yn যদি হয় আউটপুট, তাহলে ইনপুটকে আমরা যদি তার ইম্পালস রেসপন্স দিয়ে কনভলিউশন করি তাহলে পাবো হলো আমাদের আউটপুট। xn hn hn xn একই কথা। FIR, ঠিক আছে, ফাইনাইট ইম্পালস রেসপন্স, যখন আমাদের ইম্পালস রেসপন্সে ফাইনাইট হয়, কখন হয়, যখন আমাদের কোনো ফিডব্যাক থাকে না। আমি ছবিতে দিলাম, দিয়ে বললাম এটা কি এফআইআর নাকি আইআইআর, ঠিক আছে, তুমি দেখবা যে ফিডব্যাক আছে কিনা, এখানে কোনো ফিডব্যাক নাই, ওয়াইএন থেকে ফিডব্যাক আসে না, তো এটা আমাদের এফআইআর, ফাইনাইট ইম্পালস রেসপন্স। এটা আইআইআর, এখানে একটা ফিডব্যাক আছে, ওয়াইএন থেকে ইউনিটি ফিডব্যাক আসছে, এটা আমাদের আইআইআর।
এই যে অঙ্কগুলা থেকে একটু দেখো, অঙ্কগুলা থেকে কনসেপ্টের উপরে অথবা কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে? কনভলিউশনের কি কি ল মেনে চলে, ঠিক আছে? কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এগুলো দেখবা। এই এতটুকুই আমাদের স্লাইড 2 থেকে পড়াইছি। স্লাইড 3 তে আমাদের কি ছিল? জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম কার জন্য হয়? ডিসক্রিট টাইমের জন্য। আর কন্টিনিউয়াস টাইমের জন্য হয় হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্মের উদ্দেশ্য কি? সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করা এবং কম্পিটিশনাল স্ট্রাকচার বের করা, ডিফারেন্স ইকুয়েশন সলভ করা যায়, এগুলো আর কি। এটা হলো জেড ট্রান্সফর্মের ফর্মুলা, ঠিক আছে? আরওসি কি? ঠিক আছে, রিজিয়ন অফ কনভার্জেন্স। আরওসি কাকে বলে? যেই রিজিয়নে আমাদের সিস্টেমটা কনভার্জ করে সেটা হলো আমাদের আরওসি। আর যেই রিজিয়নে এই জেডের ভ্যালু ফাইনাইট থাকে সেটা হলো আরওসি। ছোটখাটো একটা আমি দিয়ে দিলাম, এরকম পাওয়ার সিরিজ দিয়ে দিলাম, ঠিক আছে? এই সিরিজ আরওসি কি হবে? আরওসি হবে কমন ফ্যাক্টর লেস দেন 1। এটা হলো আমাদের আরওসি। 1/1 মাইনাস জেড ইনভার্স 1। আরওসি কি হবে? জেড ইনভার্স 1 লেস দেন 1। এখান থেকে ছবি থেকে আরওসি বলতে হবে, একটু আসতে পারে। এখানে আরওসি কি হবে? জেড গ্রেটার দেন 1 আরওসি। এখানে দেখো এটা আমাদের আরওসির মধ্যে পড়ছে, এই জন্য কনভার্জ করছে, ভ্যালুটা ফাইনাইট আসছে। আরওসির বাইরে আসছে, ভ্যালু ফাইনাইট হয় না, ইনফাইনাইট হয়ে গেছে। ডেল্টা এন কে এ করলে আসে 1। এরকমই ছোট ছোট কোশ্চেন আসবে, ঠিক আছে? কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এটা বাদ। প্রপার্টি গুলো দেখবা, ঠিক আছে? যেমন এই প্রপার্টি ইম্পর্টেন্ট, শিফটিং এক্স এন মাইনাস কে, এটাকে কি ডেটাশন করলে কি আসবে? জেড টু দি পাওয়ার মাইনাস কে এক্স জেড। ছোটখাটো এরকম দিতে পারি ভাই ভাই। এক্স এন মাইনাস 1 এটাকে ইনভার্স করলে কি আসবে? জেড ট্রান্সফর্ম করলে জেড টু দি পাওয়ার মাইনাস 1 এক্স জেড। টাইম রিভার্সাল, ঠিক আছে? এক্স মাইনাস এন, এগুলো দেখবা। জেড ট্রান্সফর্ম করলে কি আসবে? এক্স অফ 1/z। ডিসক্রিট কনভলিউশন এটা আমাদের ইম্পর্টেন্ট। এক্সএন কনভলিউশন এইচএন, যদি ডিসক্রিট ডোমেইনের কনভলিউশন জেড ডোমেইনে হবে ইনটু, এগুলোতে কোশ্চেন আসবে। ট্রান্সফার ফাংশন কি, কাকে বলে? এই অঙ্কগুলো দুইটা করাই নাই, এগুলো বাদ। পোল আরওসি বের করা, ছবি থেকে পোল জিরো বের করা। ডিসক্রিট কনভলিউশনের এই অঙ্কগুলা, এগুলা দেখতে হবে। ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? ছবি থেকে ট্রান্সফার ফাংশন বের করা, এগুলো থাকতে পারে। পাওয়ার সিরিজ, ঠিক আছে? পাওয়ার সিরিজ দিয়ে দিলাম, তার যোগফলটা কি হবে বের করতে হবে। ইনভার্স জেড ট্রান্সফর্ম ফর্মুলাটা জানলেই হবে, ঠিক আছে? এই যে পার্শিয়াল ফ্র্যাকশন, এটা দরকার নেই। পরে হলো এই যে এটা একটু দেখতে হবে, ঠিক আছে? পোল জিরো স্টেবল, স্টেবল কখন হয়? শর্ত কি? শর্তটা দিয়ে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? শর্ত হলো যে আমাদের পোলটা ইউনিট সার্কেলের ভিতরে থাকতে হবে স্টেবল হওয়ার জন্য। পোল জিরো ডায়াগ্রাম আঁকা, পোল জিরো ডায়াগ্রাম থেকে ট্রান্সফার ফাংশন বা ট্রান্সফার ফাংশন থেকে পোল জিরো বের করা, এগুলো আসতে পারে। আবার পোল জিরো ডায়াগ্রাম থেকে স্টেবল কি স্টেবল না বলা, এগুলো। আর পড়াইছি হলো আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ওইটাও ইম্পর্টেন্ট, ওখান থেকে অনেক কোশ্চেন আসবে।
অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কি কি স্টেপ আছে আমাদের? তিনটে স্টেপ: স্যাম্পলিং, কোয়ান্টাইজ, এনকোডিং। স্যাম্পলিং কি হয়? কন্টিনিউয়াস টাইম থেকে ডিসক্রিট টাইম। কোয়ান্টাইজ কন্টিনিউয়াস ভ্যালু থেকে ডিসক্রিট ভ্যালু। কোডিং হলো এফিশিয়েন্ট ফরম্যাটে নিয়ে আসা। স্যাম্পল এন্ড হোল্ড কেন আমাদের করা দরকার? কারণ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কেন দরকার? কারণ অ্যানালগে ইনফাইনাইট পয়েন্ট থাকে, যেটা আমাদের কম্পিউটার বা সিঙ্গেল প্রসেসরের জন্য এটাকে ইয়ে করা কঠিন, ইম্পসিবল। এজন্য আমাদের এটাকে একটা ফাইনাইট স্যাম্পলে আনতে হবে। এজন্য আমরা এ টু ডি কনভার্সন করি, রিডিউস করি, স্যাম্পল পয়েন্টকে রিডিউস করি। এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের উদ্দেশ্য। স্যাম্পলিং কি করে? টাইমকে রিডিউস করে, স্যাম্পলগুলোকে রিডিউস করে। এটা হলো আমাদের স্যাম্পলিং। এখান থেকে আমাদের এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যত বেশি তত ভালো, বা স্যাম্পল পিরিয়ড যত কম তত ভালো, তত আমরা এখানে ব্যাক করতে পারবো। নাইকুইস্ট শ্যানন থিওরেম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। মিটার আসছিল, এখানেও আসতে পারে। এরকম অঙ্ক থেকে ছোটখাটো কোশ্চেন থাকতে পারে। এখানে অঙ্ক দিয়ে দিলাম, বলতে হবে যে নাইকুইস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হইতে হবে। তুমি বলবা ম্যাক্সিমাম যেটা তার দ্বিগুণ, তাই না? এটা হবে আমাদের ম্যাক্সিমাম নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি। এলিয়াসিং পড়াই নাই আমি, দরকার নাই। আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং, নর্মাল স্যাম্পলিং, ঠিক আছে? যদি 2max এর থেকে বেশি হয় ওভার, কম হয়ে গেলে আন্ডার, সমান হয়ে গেলে নর্মাল। এরপর হলো কোয়ান্টাইজ, ঠিক আছে? ডিসক্রিট টাইম থেকে ডিসক্রিট কন্টিনিউয়াস ভ্যালু থেকে ডিসক্রিট ভ্যালু। এরপর হলো বিট যত বেশি তত এটা ভালো, তাই না? এগুলো দেখতে হবে, ফর্মুলা গুলো, রেঞ্জ কত হয়, তাই না? রেঞ্জ গুলো আমরা বের করতে পারি। এরর, ঠিক আছে? ম্যাক্সিমাম এরর কত হইতে পারে এগুলো দিতে পারি। কোয়ান্টাইজেশন এরর, most quantization error limited in size to half a step. ম্যাক্সিমাম এরর হইতে পারে একটা স্টেপের হাফ, তাই না? ল্যাবে আমরা দেখছিলাম, ঠিক আছে? ধরি এই আমাদের 1, এটা আমাদের 2, দুটো লেভেল, দুটো ইয়ে আছে। ম্যাক্সিমাম আমাদের কত হইতে পারে? হইতে পারে হাফ, 0.5 হইতে পারে, এর বেশি কিন্তু হইতে পারে না। আমি হয়তো বা এখানে একটা ভ্যালু আছে, এটাকে আমি 2 তে নিয়ে গেলাম বা 1 এ নিয়ে গেলাম, এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম এরর। এর থেকে কিন্তু বড় এরর হতে পারে না। এটা হলো আমাদের ম্যাক্সিমাম এরর। এরর কিভাবে কমানো যায়? বিট সংখ্যা বাড়াই দিয়ে। থ্রি বিটে হলো, দেখো আমাদের এরর বেশি, 8 বিটে এরর কম, অলমোস্ট মিলেই গেছে দুটো সিগন্যাল। এই, ঠিক আছে? এগুলাই হলো আমাদের সিলেবাস, এভাবে আমাদের ভাইবা হবে। আচ্ছা, এবার আমরা দেখবো হলো আমাদের ল্যাব। ল্যাবে আমরা কি কি করাইছি? প্রথম একটা দুইটা ক্লাসে, স্যার হ্যাঁ, ল্যাবে আমাদের এখন একটা রিটেন টেস্ট হবে আর একটা ভাইবা হবে, ঠিক আছে? রিটেন টেস্ট যেটা করবা, খাতায় যা লিখবা ওইটার উপরেই ভাইবা হবে। ফার্স্টের ক্লাসে কি ছিল আমাদের? ফার্স্টে ছিল হলো বেসিক সাইন ওয়েভ, ঠিক আছে? এগুলো ওয়েভ টেপ আঁকা, এইসব ওয়েভ টেপ আঁকা। স্যার যে যে ইয়েগুলো করেছেন এগুলো যদি আবার একটু স্যার মানে দিয়ে দেন গ্রুপে। এগুলো অলরেডি তোমাদের গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে?
তোমরা এগুলো আবার বের করে নিবা। আমাদের কোড দেওয়া আছে ডিএসপি কোড 2। আচ্ছা আমি ম্যাটল্যাব থেকে করতে পারি। এই যে দেখো সাইন ওয়েভ আঁকছিলাম, ঠিক আছে? সাইন ওয়েভ সাবপ্লট কিভাবে করে, তাই না? এগুলো আমাদের লাগবে, সাইন ওয়েভ, কজ ওয়েভ, ঠিক আছে? ইউনিট স্টেপ, ঠিক আছে? এগুলো টাইটেল, ঠিক আছে? কোনটার কি কাজ, এক্স লেভেল, ওয়াই লেভেল, এরকম। কিভাবে আমরা ডিসক্রিট টাইমে প্লট করতে পারি? প্লট দিয়ে, কন্টিনিউয়াস টাইমে স্টেম দিয়ে। পরে আর কি ছিল, বেসিক ইয়ে ছিল, কিছু ফর লুপ দেখাইছিলাম, ফর লুপ টর লুপ, বেসিক ইয়ে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, ঠিক আছে? এগুলো দেখছিলাম আমরা। ব্যাচ 11 এরপরে দেখাইছিলাম হলো এই যে শিফটিং স্কেলিং। এই যে আমাদের শিফটিং স্কেলিং, শিফটিং স্কেলিং কঠিন কিছু না, শুধুমাত্র আমরা কি করি, আমরা এক্সিসটাকে চেঞ্জ করে দেই, তাই না? একটা ফাইল আকারে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হইতো স্যার। হ্যাঁ কি স্যার আমাদের এলিভেট মেসেজ যে সমস্ত এগুলা করানো হয়েছে এটা একটা ফাইল আকারে দিলে আমাদের জন্য সুবিধা হইতো স্যার, সেটা বললাম। এগুলা ফাইল আকারে অলরেডি দেওয়া আছে, প্রত্যেক ক্লাসের পরে ফাইল আকারে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের গ্রুপে দেখবা, একটু গ্রুপটা কষ্ট করে খুঁজবা, সবগুলা ফাইল দেওয়া আছে, তোমাদের সেভ করে রাখা উচিত সবার। প্রত্যেক ক্লাসের পরে আমি একটা ডক আকারে দিয়ে দিছি, তোমাদের কাজ হলো কষ্ট করে ইন্ডিভিজুয়ালি পিকচারগুলো দেওয়া। হ্যাঁ সবগুলা গ্রুপে পেয়ে যাবা। কিভাবে আমরা ডিলে করছি, ঠিক আছে? যখন ডিলে করছি তখন কি হয়েছে, এটা আমাদের প্লাস হয়ে গেছে, তাই না? এভাবে যোগ করে ডান দিক নিয়ে গেছি, অ্যাডভান্স হয়ে আমরা এটাকে বাম দিক নিয়ে আসছি, ঠিক আছে? এরকম সহজ সহজ বিষয়, চিন্তা করে কিছু কোডিং করতে হবে খাতা কলমে, এগুলাই হলো এটা ছিল শিফটিং স্কেলিং। স্কেলিং কি হয়, স্কেল করা, বাড়ানো কমানো, তাই না? স্কেলিং ভাগ করে দেওয়া। এই আমি এটাকে এ দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে আমাদের এ পরিমাণ সংকুচিত হয়ে গেছে, স্কেল হয়েছে, এখানে এই দিয়ে গুণ করছি, এ পরিমাণ বেড়ে গেছে। এগুলো হলো আমাদের স্কেলিং। আচ্ছা এরপরে আমরা ইফ এলস কিছু দেখছিলাম, ঠিক আছে? ইফ এলস ফর লুপ, খুব ছোটখাটো ইফ এলস ফর লুপ থাকতে পারে, সহজ সহজ, যেমন একটা এই যে সিরিজ, তাই না? দেখলাম সিরিজ সাম, তাই না? একটা সাম বের করছি ফর লুপ দিয়ে, ফর লুপ ছোটখাটো একটা ফর লুপ থাকতে পারে, ছোটখাটো একটা ইফ এলস এরকম প্রোগ্রাম থাকতে পারে। এরপর হলো কনভলিউশন। কনভলিউশন সোজা আমাদের ফর্মুলা কি, কনভ খালি, কি হবে কনভ, যেমন এক্স আর এইচ এটা স্যাম্পল, কনভলিউশন করবো কি হবে, কনভ এক্স কমা এইচ। আমরা ইনপুট নিচ্ছি এক্স আর এইচ, ঠিক আছে? তাদের লেন্থ বের করছি, লেন্থের স্যাম্পল গুলো বের করছি, কনভলিউশন করছি, ঠিক আছে? এই হলো কনভলিউশন। পরে আমরা দেখছিলাম হলো কনভলিউশনের প্রপার্টিজ, কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে? এটা সোজা, ঠিক আছে? কমিউটেটিভ প্রপার্টি কি, এই যে এক্স এইচ, এক্স কমা এইচ আর এইচ ওয়ান আর এক্স কনভলিউশন এইচ ওয়ান কনভলিউশন এক্স যেটা সমান, এটা হলো কমিউটেটিভ ল। কনভ এক্স কমা এইচ আর কনভ এইচ ওয়ান কমা এক্স এই দুটো সমান, তাই না?
এটা আমরা প্রমাণ করছি। এগুলো হলো কনভলিউশনের কমিউটেটিভ ল। আচ্ছা একটু 1 মিনিট ব্রেক নিয়ে আসতেছি আমি, ঠিক আছে? তাহলে স্যাম্পলিং, এটা হলো কনভলিউশনের প্রপার্টিজ। এরপর হলো অ্যাসোসিয়েটিভ ল, কনভলিউশনের প্রপার্টিজ, ঠিক আছে? এই যে x(h1) আবার ওইটার সাথে h2 কে কনভলিউশন ইকুয়াল টু হলো ওই যে ফর্মুলাটা অ্যাসোসিয়েটিভ ল। এরপরে দেখছি আমরা স্যাম্পলিং, ঠিক আছে? ব্যাচ 11 আন্ডারস্কোর স্যাম্পলিং, ঠিক আছে? এই যে আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং, নরমাল স্যাম্পলিং, ঠিক আছে? এই যে একবার ফ্রিকোয়েন্সি নিচে 1.5 গুণ, এটা হচ্ছে আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং। এরপরে আমরা দেখছিলাম হলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন তো পরীক্ষায় থাকবে না, ঠিক আছে? সিলেবাসে নাই, দরকার নেই। কোয়ান্টাইজেশন বাদ, বাকিগুলোর মধ্যে থেকেই তোমাদের এত কঠিন দিব না, সহজ সহজ কোডিং থাকবে, সহজ সহজ কোডিং থাকবে। আর যেগুলো তোমরা যা করবা নিজেরা বুঝে শুনে করবা, ঠিক আছে? কারণ ওটার উপরেই ভাইবা হবে, এক্সামের উপরেই। এটা আপনি বললেন কঠিন সহজ সহজ কঠিন থাকবে। সহজ সহজ কি বলছি? না না, সহজ সহজ হবে, ঠিক আছে? কঠিন কঠিন হবে না, সহজ সহজ হবে, কঠিন কঠিন হবে না, সহজ সহজ হবে, স্যার ঠিক সহজ আছে? মানে যা করবা নিজে নিজে করবা, করে ওটার উপরে ভাইবা হবে। বলো। আচ্ছা তাহলে কি কি আছে আমাদের? বেশি কিছু না, ঠিক আছে? ফার্স্টে হলো বেসিক সিগন্যালস, ঠিক আছে? কনভলিউশনের প্রপার্টি, শিফটিং স্কেলিং, আর কি আছে? আর হলো যে এটা স্যাম্পলিং। কোয়ান্টাইজেশন দরকার নেই, এগুলোর উপরেই দিলে ম্যাটল্যাবে কোড টোড করতে হবে। এই হলো তোমাদের কাজ, ঠিক আছে? ওকে, এখন হলো তাহলে ফার্স্টে হলো থিওরি পরীক্ষাটা কখন হবে? ভাইভা পরীক্ষা, ঠিক আছে? ভাইভা পরীক্ষার জন্য তোমাদের এখন যেটা নিয়ম হলো ফাইনাল পরীক্ষার সময় ডিউ ক্লিয়ার রাখতে হবে, তাই না? তো যারা যারা ডিউ ক্লিয়ার করবা তারাই শুধুমাত্র ভাইভা পরীক্ষা দিতে পারবা। ওকে, তাহলে আগামী সপ্তাহে প্রথম ভাইভা, যারা যারা ডিউ ক্লিয়ার থাকবে তারা প্রথম সপ্তাহ দিতে পারবা। এরপরে যদি যারা এরপরও প্রবলেম থাকবেই কারো না কারো, তাদের জন্য আরো 1 সপ্তাহ বাড়ানো হবে, ঠিক আছে? বাট সেকেন্ড সপ্তাহে যারা পরীক্ষা দিবা তাদের কোশ্চেন একটু কঠিন হবে, এই হলো নিয়ম।